৪৯তম বিশেষ বিসিএস এর ভূগোল বিষয়ের প্রস্তুতি আর প্রস্তুতির জন্য আয়োজিত আজকে পঞ্চম ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে পঞ্চম ক্লাসে যে বিষয়গুলো থাকছে সেগুলোকে দুইটা সেগমেন্টে ভাগ করা হয়েছে আলোচনার সুবিধার্থে। প্রথম সেগমেন্টে থাকছে ইয়ারমাস, সাইক্লোনস, অ্যান্টিসাইক্লোনস, থান্ডারস্টর্ম, মেজর ক্লাইমেটিক টাইপস। আর দ্বিতীয় সেগমেন্টে থাকছে হাইড্রোস্ফিয়ার, হাইড্রোলজিক্যাল সাইকেল, ওশেনস অ্যান্ড দেয়ার লোকেশনস, প্রোফাইল অফ দ্য ওশেন ফ্লোর। এই বিষয়গুলো দ্বিতীয় সেগমেন্টে থাকছে। তো আমরা শুরু করছি প্রথমে ইয়ারমাস দিয়ে। ইয়ারমাস আমরা জানি যে বড় একটা বায়ুর স্তর বা পিণ্ড, এবং এই বায়ুর স্তর বা পিণ্ডতে একই ধরনের তাপমাত্রা এবং আর্দ্রতা থাকে। আর এটা আনুভূমিকভাবে বিস্তৃত হতে পারে, কয়েকশো থেকে কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। অর্থাৎ আরও সহজ করে বললে একটা বড় এলাকার বাতাসের একটা আস্তর বা একটা দলা পিণ্ড, যেটাতে একই রকমের টেম্পারেচার এবং হিউমিডিটি থাকতে পারে এবং এটা আনুভূমিকভাবে বিস্তৃত হয়, আর এটা শত শত থেকে হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। তো এই হলো এই ধরনের বড় বায়ুর স্তরকে আসলে ইয়ারমাস বলা হয়। তো ইয়ারমাসের আসলে কতগুলো বৈশিষ্ট্য আছে, আমি যেটা ইতিমধ্যেই বললাম যে একটা লার্জ সাইজ থাকে, অনেক বড় এলাকায় থাকে, কয়েকশো থেকে হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। এর একটা ইউনিফর্ম প্রপার্টিস থাকে, ইউনিফর্ম একই ধরনের প্রপার্টিস থাকে, তাপমাত্রা এবং আর্দ্রতা একই রকমের থাকে, কাছাকাছি থাকে এই ইয়ারমাস পুরো এলাকাটাতে। আর এটা কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে তৈরি হয় আসলে, মানে একই ধরনের অঞ্চল যেখানে সেই জায়গাটায় একটা বড় একটা ইয়ারমাস তৈরি হওয়ার চান্স থাকে, অর্থাৎ এটা অঞ্চল ভিত্তিক ইয়ারমাসটা। আর এর একটা মুভমেন্ট থাকে, অর্থাৎ এটা বাতাসের যে উইন্ড যে ফ্লো, এই উইন্ডের ফ্লোর সাথে ফ্লো করে, অর্থাৎ এর একটা মুভমেন্ট থাকে। আর এর একটা প্রভাব থাকে ওয়েদার বা আমাদের যে আবহাওয়া তার উপর এর একটা বিস্তরিত প্রভাব থাকে ইয়ারমাসগুলোর। এই ছিল ইয়ারমাসগুলোর বৈশিষ্ট্য। এবার ইয়ারমাসের প্রকারভেদ নিয়ে কথা বলবো। ইয়ারমাসগুলো আসলে কোনো একটা সোর্স বা উৎস রিজিয়নের সাথে সম্পর্কিত, আর ইয়ারমাসকে ভাগ করা হয় আসলে টেম্পারেচার আর হিউমিডিটি অনুযায়ী, এটাকে আলাদা ক্যাটাগরাইজ করা হয়। অর্থাৎ তাপমাত্রা এবং আর্দ্রতার ভিত্তিতে ইয়ারমাসকে বিভক্ত করা হয়। তো তাপমাত্রার ভিত্তিতে ইয়ারমাসকে যখন বিভক্ত করা হয় তখন আসলে তিনটা ক্যাটাগরি চলে আসে। তার একটা হলো ট্রপিক্যাল ইয়ারমাস। আমরা জানি এই ট্রপিক্যাল অঞ্চলে একটু উষ্ণ হয়, এখানে একটা ইয়ারমাস গঠিত হয়। পোলার এলাকায় একটা ইয়ারমাস গঠিত হয়, যেটা 66.5 ডিগ্রি থেকে একদম পোলের যে বিন্দু সেই পর্যন্ত এলাকায় এখানটা ফর্ম হতে পারে। আর একটা আছে আর্কটিক বা অ্যান্টার্কটিক ইয়ারমাস, সেটা একেবারেই পোল বা নর্থ এবং সাউথ পোলের কাছাকাছি, সেটা অত্যন্ত শীতল হয়। পোলার ইয়ারমাস ওই নর্থ পোল সাউথ পোল ছাড়া যেটা, সেটা মোটামুটি শীতল হয়, মানে শীতল কিন্তু একেবারে পোলের কাছে যে ইয়ারমাস তৈরি হয় তার থেকে কম শীতল থাকে। আর ট্রপিক্যাল যে ইয়ারমাস গঠিত হয় সেখানে কিন্তু উষ্ণ অবস্থা বিরাজ করে। আর হিউমিডিটির উপর ভিত্তি করে ইয়ারমাসটা আসলে দুই রকমের। একটা মেরিটাইম ইয়ারমাস, আমি জানি যে মেরিটাইম বা সাগরীয় এলাকায়, উপকূলীয় এলাকায় কি হয়, উপকূলীয় এলাকায় বা সাগরের এলাকায় সেখানে একটা আর্দ্র বাতাস থাকে, অর্থাৎ সাগর থেকে বাতাসের মধ্যে যথেষ্ট পরিমাণ পানি আসলে তারা সংরক্ষণ করতে পারে। তো একটা ভেজা বা আর্দ্র ইয়ারমাস যেটা সমুদ্র থেকে আসে, আর একটা হলো কন্টিনেন্টাল ইয়ারমাস যেখানে পানি কম, একটু শুষ্ক অবস্থায় থাকে। তো এই দুইটা ক্যাটাগরি আবার নিজেদের মধ্যে কম্বিনেশন করে। তো এখানে এই ছোট হাতের লেখা যেটা, সেটা আসলে এই যে নিচে যেটা আর্দ্রতা অনুযায়ী ডিভিশন সেখান থেকে নেয়, আর বড় হাতের লেখাটা যেটা এই যে এমটি, এই টিটা নেয় আসলে ও উপরের এই তিনটা থেকে এই টিটা নেয়। তো যাই হোক, এরকম কতগুলো কম্বিনেশন আছে, মেরিটাইম ট্রপিক্যাল, কন্টিনেন্টাল ট্রপিক্যাল। মেরিটাইম ট্রপিক্যাল মানে ট্রপিক্যাল তো উষ্ণ, আর মেরিটাইম এলাকায় আর্দ্র। তো এই এলাকার এয়ারমাসের বৈশিষ্ট্য হলো উষ্ণ এবং আর্দ্র। একইভাবে আরও কতগুলা উদাহরণ এখানে দেওয়া হয়েছে। এরপরে বলা হচ্ছে যে এগুলো কীভাবে গঠিত হয় ইয়ারমাসগুলো। ইয়ারমাসগুলো আসলে দীর্ঘ সময় ধরে কোনো এক জায়গায় যদি হাই প্রেশার বিরাজ করে, আমরা জানি ট্রপিক্যাল অঞ্চলে যে একটা একটি উষ্ণ অবস্থা বিরাজ করতে পারে, কিন্তু এর কিছু জায়গা আছে যে উপক্রান্তীয় জায়গা যেগুলো, সেগুলোতে কিন্তু হাই প্রেশার আছে। তো
এর মাঝেও কোনো কোনো জায়গায় বিশেষ কারণে হাই প্রেশার ফর্ম করতে পারে। তো কোনো জায়গায় যদি দীর্ঘদিন ধরে হাই প্রেশার একটা অবস্থা থাকে এবং একই রকমের তাপমাত্রা এবং আর্দ্রতা যদি মিলে যায়, তখন সেই অঞ্চলটা মিলায় একটা হোমোজেনিয়াস বায়ুর পিণ্ড বা একই রকম বৈশিষ্ট্য সম্পূর্ণ বায়ুর পিণ্ড তৈরি করে, যেটা আসলে ইয়ার মাস তৈরি হয়। আর প্রথমে বলা হচ্ছে যে এই ইয়ার মাসটা কোনো একটা নির্দিষ্ট এলাকার ভিত্তিতে তৈরি হয়। যাই হোক, এয়ার মাসের কিছু মুভমেন্ট আছে। এয়ার মাসগুলো উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যায়, অর্থাৎ বাতাস যেভাবে ফ্লো করে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে, একইভাবে এয়ার মাসগুলো ফ্লো করে। আর জেট স্ট্রিম এবং প্রিভেইলিং উইন্ডস হচ্ছে আমাদের যে প্রত্যহ যে উইন্ডগুলো ফ্লো হয়, অর্থাৎ প্ল্যানেটারি যে উইন্ডস, ওয়েস্টার্লি, তারপরে ট্রেড উইন্ড, পোলার উইন্ড, এইগুলার মাধ্যমে আসলে এরা গতিপ্রাপ্ত হয়। এখানে জেড স্ট্রিমকে একটু মার্ক করে রাখা হয়েছে, কারণ এই জেড স্ট্রিমটা সরাসরি সিলেবাসের ভেতরে নাই, কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এইটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা শেষে রাখা হয়েছে জেড স্ট্রিম সম্পর্কে। আর এই দুই ধরনের ইয়ার মাস যখন, বা একটা ইয়ার মাস যখন অন্য একটা এলাকায় প্রবেশ করে, তখন ওই ইয়ার মাসের যে প্রান্ত এবং যে এলাকায় প্রবেশ করলো ওই এলাকার যে এয়ার বা বাতাস, তার যে প্রান্ত, এরা দুইটা মিলিত হয়ে একটা সীমানা তৈরি করে, এয়ার ফ্রন্ট তৈরি করে। তো এইগুলো হলো মুভমেন্ট অফ এয়ার মাস তার মুভমেন্ট কিভাবে হয় এবং মুভমেন্টের ফলে কি কি ধরনের বিষয়াদি ঘটে সেইটা এখানে আলোচিত হইল। এরপর এয়ার মাসের প্রভাব আছে কিছু। এয়ার মাস আমাদের আবহাওয়ার উপরে বেশ গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। কখনো কখনো এয়ার মাস উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া তৈরি করে এবং অত্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকে। আবার কখনো কখনো শীতল আবহাওয়া তৈরি করে, বিশেষ করে কন্টিনেন্ট যে এলাকাগুলোতে আছে, কন্টিনেন্ট যে এয়ার মাসের যে ক্যাটাগরি, এবং সেটা যদি পোলে হয় তাহলে সেখানে কিন্তু একটা শীতল এবং শুষ্ক আবহাওয়া আসলে তৈরি করবে। এরপরে বলা হচ্ছে কিছু উদাহরণ টানা হয়েছে বাংলাদেশ থেকে। বাংলাদেশে কিন্তু মেরিটাইম ট্রপিক্যাল এয়ার মাস দেখা যায়, যেটা এমটি ক্যাটাগরির, সেটা কিন্তু দেখা হয়। এবং এই কারণে বাংলাদেশে একটা নির্দিষ্ট সময়ে, অর্থাৎ বর্ষাকালে, প্রচুর আর্দ্র বৃষ্টি তৈরি হয়। আবার এখানে কানাডা থেকে কিছু উদাহরণ দেওয়া হয়েছে দু একটা, আবার ইউরোপের একটা উদাহরণ এখানে টানা হয়েছে। আপনারা এটা দেখবেন, বিস্তারিতভাবে দেখার চেষ্টা করবেন এই বিষয়গুলো। এরপরে এই যে অংশটা পড়ানো হলো, এখান থেকে আসলে কি ধরনের প্রশ্ন থাকার চান্স আছে, তো দু একটা উদাহরণ দেওয়া হয়েছে কি ধরনের প্রশ্ন থাকার চান্স আছে। এখানে বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য বেস্ট ডেফিনেশন অফ এয়ার মাস, সবচেয়ে চমৎকার ডেফিনেশন কোনটা হতে পারে এখানে এয়ার মাসের। তো এসব প্রশ্ন আসলে আন্ডারস্ট্যান্ডিং লেভেলের প্রশ্ন, এগুলো আপনাকে বুঝে উত্তর করতে হবে। তো এয়ার মাস কিন্তু ঘূর্ণায়মান ঝড়ের অবস্থা না, আসলে এখানে তুলনামূলক একই রকম তাপমাত্রা ও আর্দ্রতা আসলে থাকে, তাই না? এটা কিন্তু অনেকটাই যাচ্ছে একই রকম ইউনিফর্ম হিউমিডিটি এবং টেম্পারেচার এয়ার মাসের মধ্যে থাকবে। তারপরে সি ব্রিজ, কোস্টলাইন এলাকায় সাগরের বাতাস কিন্তু ইয়ার মাস না। দুটি ভিন্ন ইয়ার মাসের সীমানাও কিন্তু আসলে ইয়ার মাসের ডেফিনেশন না। তো এখানে বি হচ্ছে তুলনামূলক মোর অ্যাপ্রোপ্রিয়েট উত্তর, তাই না? এটাই আসলে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর। তো এইটা আন্ডারস্ট্যান্ডিং করে আপনারা যদি ভেতরে ভালো করে পড়েন, স্লাইডগুলো পড়েন, এবং অন্যান্য যে রেফারেন্স বই আমি আপনাদের বলে দিছি, যে অবশ্যই নবম দশম শ্রেণীর ভূগোল বই, এবং সেই সাথে অবশ্যই ইন্টারমিডিয়েটের যে দুইটা বই আছে, প্রথম এবং দ্বিতীয় পত্র, সেটা আপনারা খুব ভালো করে পড়লে এই ধরনের প্রশ্ন আপনারা আসলে সহজে উত্তর করতে পারবেন। আর এই যে আমি যে আপনাদের এই স্লাইডগুলো দিচ্ছি, এখানে যে তথ্যগুলো দেওয়া হয়েছে এগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো বাছাই করে করে এখানে রাখা হয়েছে। আর শুধুমাত্র এটাতে পড়লেই যে হয়ে যাবে তা না, এখানে চেষ্টা করা হয়েছে অনেক কিছু দিতে। তারপরেও এইটার ভিত্তি করে এখান থেকে যে আপনারা শব্দগুলো পান বা যে টার্মগুলো পান, যে বিষয়গুলো পান, এইগুলোকে আরো বেশি করে জানার চেষ্টা করবেন, তাহলে আমার মনে হয় যে আপনারা আপনাদের উদ্দেশ্যে সফল হবেন। এরপরে আরেকটা প্রশ্ন, যে হুইচ কোড রিপ্রেজেন্টস ওয়ার্ম অ্যান্ড ময়েস্ট এয়ার মাস। এই যে কোড আছে না, কম্বিনেশন, কোনটা আসলে ওর্ম অর্থাৎ উষ্ণ এবং আর্দ্রকে রিপ্রেজেন্ট করে, এর মধ্যে কোনটা? তা আপনারা নিশ্চয়ই যদি পড়ে থাকেন তাহলে এটা উত্তর করবেন যে মেরিটাইম সে হচ্ছে আর্দ্র দিচ্ছে,
আর ট্রপিক্যাল এলাকায় সে হচ্ছে উষ্ণ দিচ্ছে, অর্থাৎ এমটি হলো এই উষ্ণ এবং আর্দ্র ইয়ার মাসের একটি এলাকা, এবং এটাকে রিপ্রেজেন্ট করে এই কোডটা। যাই হোক, আমরা পরে আলোচনায় যাচ্ছি। এখানে সাইক্লোন নিয়ে কথা আছে, তো এখানে অনেক কথাবার্তা আছে, আমি সহজ করে বলি। সাইক্লোনগুলো আসলে ফর্ম করে কোথায়? সাইক্লোনগুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রে সাগরে ফর্ম করতে দেখি। কেন সাগরে কেন ফর্ম করে সাইক্লোনগুলো? কারণ সাইক্লোন ফর্ম করার জন্য বড় এলাকা দরকার হয়, বৃহৎ এলাকা দরকার হয়, তাই না? বৃহৎ এলাকা কেন দরকার হয়? সাইক্লোনগুলো কি ফর্ম করতে পারে না স্থলে? যেমন বলা হচ্ছে যে সাইক্লোন হওয়ার জন্য মিনিমাম 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দরকার। তো আমাদের স্থলে তো আমাদের মতো দেশে অনেক জায়গায় তো 27 ডিগ্রি তো গ্রীষ্মকালে খুব স্বাভাবিক বিষয়। তো এখানে সাইক্লোন কি ফর্ম করতে পারে না? কথা হলো যে সাইক্লোন ফর্ম করতে পারতো, কিন্তু কি হয় যখন সাইক্লোনটা ফর্ম করে কিভাবে? যখন কোনো জায়গায় তাপ পড়ে, অর্থাৎ লো প্রেশার তৈরি হয়, তখন লো প্রেশারে কি হয়? বাতাস নিচ থেকে উপরে উঠে যায়, উষ্ণ বাতাস নিচ থেকে উপরের দিকে উঠে যায়। তো ওই যে নিচ থেকে উপরে উঠে গেল, এখানে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে, ওই ফাঁকাটা পূরণ করার জন্য আশেপাশ থেকে শীতল বাতাস আসে, তুলনামূলক শীতল বাতাস আসে। বিভিন্ন ডিরেকশন থেকে এসে যদি একটা প্যাচ লেগে যায়, তখন এটাকে যদি কন্টিনিউ করে, তখন এটাকে একটা সাইক্লোন হয়ে যায়। অর্থাৎ সাইক্লোন হওয়ার জন্য প্রথমে লো প্রেশার দরকার। তো স্থলে সবসময় লো প্রেশার তৈরি হয়, কিন্তু যে প্যাচ লাগার মতো যথেষ্ট জায়গা পায় না। কারণ হয়তো প্যাচ লাগতে গেছে, তখন গাছ আছে, গাছে বাধা পেলো, বিল্ডিংয়ে বাধা পেলো, কিন্তু সাগরে বিশাল বড় ওপেন স্পেস থাকে, সেই কারণে সেইখানে আসলে ওই গাছে বা বিল্ডিংয়ে বাধা পাওয়ার মতো তো অবস্থা তৈরি হয় না। যার কারণে দেখা যায় যে সাইক্লোনগুলো আসলে সাগরে তৈরি হয় আর শেষ হয় এসে স্থলে। কারণ স্থলে যখন আসে, তখন ওই গাছে বাধা পায়, বিভিন্ন স্থানে বাধা পেয়ে ওর শক্তি কমে ও আসলে নিস্তেজ হয়ে যায়। তো এইভাবে সাইক্লোনগুলো ফর্ম করে আসলে। আর এই সাইক্লোন উত্তর যে গোলার্ধ, উত্তর গোলার্ধ কোনটা? এটা ইকুয়েটর, তাহলে এটা উত্তর গোলার্ধ, তাই না? উত্তর গোলার্ধ এন্টি ক্লকওয়াইজ ঘোরে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আর দক্ষিণ গোলার্ধে সাইক্লোনগুলো ক্লকওয়াইজ করে। এটা আসলে যে কোরিওলিস ফোর্স এবং পৃথিবীর যে আবর্তন গতি, তার কিছু কারণে এই ব্যাপারটা ঘটে। তা আপনারা মনে রাখবেন যে কোন গোলার্ধে সাইক্লোন কোন ধরনের প্যাটার্নে ঘোরে। তারপরে বিভিন্ন এলাকায় এই সাইক্লোন আলাদা আলাদা নামে ডাকা হয়। কোনো জায়গায় হারিকেন বলে, কোনো জায়গায় টাইফুন বলে, আবার কোথাও কোথাও সাইক্লোনই বলে। এই যে আমাদের এলাকা বাংলাদেশ, ভারত, এইসব এলাকায় সাইক্লোনই বলা হয়। আবার কোথাও হারিকেন বলা হয়, কোথাও কোথাও আবার টাইফুনও বলা হয় এই সাইক্লোনকে। ওই জাপান টাপান, ওরা ওদের যে এলাকা ওয়েস্টার্ন প্যাসিফিক এলাকা, ওই সব জায়গায় আসলে টাইফুন বলে ডাকে সাইক্লোনকে। তো এই সাইক্লোন নিয়ে একটু আলোচনা ছিল। এটা গঠনের কতগুলো শর্ত আছে। শর্ত হলো একটা লো প্রেশার এরিয়া থাকতে হবে সাইক্লোন হওয়ার জন্য। যে লো প্রেশার এরিয়াতে মাঝখানে থাকবে উষ্ণ বাতাস, যেটা নিচ থেকে উপরের দিকে উঠে যাবে, আর তার আশেপাশে তুলনামূলক শীতল বা ভারী বাতাস থাকবে। এই হলো সাইক্লোন ফরমেশনের প্রথম আসলে কন্ডিশন। এরপরে আরও কতগুলা কন্ডিশন আছে, এগুলো আপনারা পড়বেন, খুব সহজ বিষয়, কঠিন কিছু না। আর এই সাইক্লোন গঠনের জন্য এই কোরিওলিস ইফেক্ট একটা বড় ভূমিকা পালন করে। এই যে সাইক্লোন কোন গোলার্ধে কোন রকম ঘোরাঘুরি করবে তার পেছনে, এই কোরিওলিস ইফেক্টের কারণে উত্তর গোলার্ধে সাইক্লোনগুলো এন্টি ক্লকওয়াইজ হয়ে যায়, ঘূর্ণন পায়। আর দক্ষিণ গোলার্ধে সাইক্লোনগুলো ক্লকওয়াইজ ঘোরাঘুরি করে। এটা হলো কোরিওলিস ইফেক্টের কারণে এই ব্যাপারগুলো ঘটে। এখানে একটা কারণও লিখে দেওয়া হয়েছে, উত্তর গোলার্ধে বায়ু বাম দিকে লেফটে বেঁকে যায়, দক্ষিণ গোলার্ধে ডান দিকে বেঁকে যায়। এই কারণে সে একটা আসলে তার একটা মুভমেন্ট আসলে ওই রকম হয়, একটা ঘড়ির কাঁটার দিকে যায়, একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যায়। আপনারা এই এই যে এখানে উদাহরণ দেওয়া হলো, এর সাথে এই যে আগের যে চিত্র, এর একটু কোরিলেট করার চেষ্টা করবেন, দেখবেন আপনারা ইজিলি ব্যাপারটা বুঝতে পারছেন। হ্যাঁ, আর এখানে যে ক্লাসটা হয় এটা আসলে ওয়ান ওয়ে, তো মানে আমি বলতেছি আপনারা শুনতেছেন, যেহেতু ওয়ান ওয়ে কমিউনিকেশন, এখানে আসলে এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং দেওয়া একটু কঠিন। টু ওয়ে হলে ভালো হতো, আমার ইন্টারাকশন করতেও সুবিধা হতো। হ্যাঁ, আমরা যেমন ক্লাসে যেটা করি, ইন্টারাকশন হয়, একটু বোঝাই, কতটুকু আপনি বুঝতে পারলেন, আপনি রেসপন্স করলেন, আপনার দুর্বলতা কোথায় সেটা ধরে সেইভাবে করে কথা বলার একটা সুযোগ থাকে।
এখানে ওয়ান ওয়ে কমিউনিকেশন সেই সুযোগটা নাই, তারপরেও চেষ্টা থাকে। তো এইখানে এই যে যে কারণটা বলা হয়েছে এর সাথে আপনি এই চিত্রটায় যখন কোরিলেট করার চেষ্টা করবেন, আপনি যখন এটা হাতে পাবেন তখন আপনি সহজে একটা আন্ডারস্ট্যান্ডিং দাঁড় করাতে পারবেন যে কেন উত্তর গোলার্ধে দেশে এন্টি ক্লোকওয়াইজ হয়ে যায় আর দক্ষিণ গোলার্ধে কেন সে ক্লোকওয়াইজ টার্ন করে ঘোরে। যাই হোক, এরপরে এন্টি সাইক্লোন, এটা সাইক্লোনের একটা উল্টা অবস্থা। সাইক্লোনগুলোতে লো প্রেশার কাজ করে আর এন্টি সাইক্লোন আসলে হাই প্রেশার সেখানে মাঝখানে থাকে, অর্থাৎ মাঝখানে থাকে তুলনামূলক শীতল ভারী বাতাস, তার আশেপাশে থাকে তুলনামূলক উষ্ণ হালকা বাতাস। তো এই এন্টি সাইক্লোনগুলো আবার কি করে, উত্তর গোলার্ধে সে আবার ক্লোকওয়াইজ করে আর দক্ষিণ গোলার্ধে সে আবার এন্টি ক্লোকওয়াইজ করে, অর্থাৎ সে সাইক্লোনের একটা বিপরীত অবস্থা। আর এন্টি সাইক্লোনের সময় আকাশ পরিষ্কার থাকে এবং আবহাওয়া আসলে শুষ্ক ধরনের একটা আবহাওয়া বিরাজ করে। তো এটা গঠনের কিছু শর্ত বলে দেওয়া হচ্ছে যে হাই প্রেশার এরিয়া থাকে, তার আশেপাশে তুলনামূলক আশেপাশ থেকে ওই অঞ্চলের প্রেশার তুলনামূলক হাই হয়, আর এয়ার মাসগুলো যখন হাই প্রেশার হয় আমরা জানি যে সেটা নিচের দিকে নেমে আসতে থাকে আস্তে আস্তে এবং মাটির কাছাকাছি চাপ বেশি থাকে। এবং যখন নিচে আসে, যেমন সাইক্লোনের সময় কি হয়, সাইক্লোনের সময় ওই নিচ থেকে যখন গরম বাতাস উপরে উঠে আসে তখন ওই জায়গাটা পূরণ করার চেষ্টা করে, অর্থাৎ নিচের দিকে সেন্টারের দিকে বাতাসগুলো আসতে থাকে। আর এন্টি সাইক্লোনের ক্ষেত্রে বিষয়টা উল্টা, সেখানে কি হয়, সেখানে নিচের দিকে যখন বাতাস নেমে নিচে যেয়েই বাতাসটা ডিস্ট্রিবিউশন হয়ে যায়, মানে নিচে যেয়ে বাতাসটা ছড়ায় যায়। সামনে একটা চিত্র আছে, দেখলে আমরা আরও সহজে বুঝবো। এটা এন্টি সাইক্লোন, উপর থেকে নিচে বাতাস আসে নিচের দিকে ছড়ায় যায়। আর এটা সাইক্লোন, নিচ থেকে বাতাস উপরে উঠে যায় উপরের দিকে ছড়ায় যায়, আর যখন নিচ থেকে উপরে উঠে যায় আশেপাশ থেকে বাতাস এখানে এসে জমা করার চেষ্টা করে। তো এইখানে সাইক্লোন এন্টি সাইক্লোনের একটা তুলনামূলক বৈশিষ্ট্য দেখানো হয়েছে। আপনারা ওই যে কথাগুলো বললাম সেটাই আসলে একটা তালিকার মধ্যে দেখানো হয়েছে, আপনারা যাতে সহজে এখান থেকে আসলে জানতে পারেন সেই জন্য। এরপরে এই অংশ থেকেও দুইটা প্রশ্ন রাখা হয়েছে যে কি ধরনের প্রশ্ন আসলে হবে। তো হবে বলে হতে পারে, আর আমি কি ধরনের প্রশ্ন আপনাদের দিব আপনাদের পরীক্ষার ভেতরে। তো এখানে বলা হচ্ছে প্রথম প্রশ্নে, হোয়াই ডু সাইক্লোন রোটেট এন্টি ক্লোকওয়াইজ ইন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার, অর্থাৎ বলা হচ্ছে যে উত্তর গোলার্ধে সাইক্লোনগুলো কেন এন্টি ক্লোকওয়াইজ করে। তো এর কারণ কি, এর কারণ হলো যতগুলো কারণ আছে আপনারা পড়ে দেখেন, আপনাদের কাছে মোর অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে কোরিওলিস ইফেক্টের কারণে সে আসলে উত্তর গোলার্ধে এন্টি ক্লোকওয়াইজ করে। তারপর আরেকটা প্রশ্ন করা হচ্ছে, হোয়াট ইজ আ সাইক্লোন, সাইক্লোনটা আসলে কি। সাইক্লোন হলো এ লো প্রেশার সিস্টেম উইথ ইনওয়ার্ড স্পাইরাল উইন্ডস। অন্যান্যগুলো আপনারা পড়েন, সাইক্লোনে কিন্তু হাই প্রেশারের কোনো ফাংশন নাই, এটা কিন্তু কোনো থান্ডার স্টর্ম না, লাইটিংও না, এটা একটা লোকাল কোনো বিষয় না। হ্যাঁ, এটা ড্রাই না, কিন্তু সাইক্লোনের সময় আমরা দেখি যে সেই জায়গাটা শুষ্ক হয় আসলে, শুষ্ক হয় না, সেই জায়গাটা আসলে ভেজা আর্দ্র হয়। আমরা সাইক্লোনের সময় সহসাই দেখি যে মেঘ হয়, বৃষ্টি হয়, তাহলে সাইক্লোন কিন্তু শুষ্ক কোনো বিষয় না। তো মোর আসলে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এ লো প্রেশার সিস্টেম উইথ ইনওয়ার্ড স্পাইরাল উইন্ডস, বাতাস কেন্দ্রের দিকে ধাবিত হয়। এই যে এই চিত্র যদি আপনারা দেখেন যে সাইক্লোনে কি হচ্ছে, বাতাসটা আসলে এই দিকে ধাবিত হচ্ছে, মানে যেইখানে লো প্রেশার কেন্দ্র সেন্টার সেই দিকে আসলে বাতাস ধাবিত হয়। হ্যাঁ, তো এটা হলো সাইক্লোনের কন্ডিশন। তো যাই হোক, আমার মনে হয় যে যারা একটু বুঝবেন ভালো করে, একটু আন্ডারস্ট্যান্ডিং পাবেন, তারা এগুলো খুব সহজে উত্তর করতে পারবেন। এরপরে থান্ডার স্ট্রোমের কথা বলা হচ্ছে, অর্থাৎ বজ্রঝড়। হ্যাঁ, বজ্রঝড়ের সময় বজ্রঝড়ে কি কি হয়, আপনারা বজ্রঝড়ের সময় সম্পর্কিত পরিচিত। এটা কিন্তু থান্ডার বোল্ট না, থান্ডার স্ট্রোম, অর্থাৎ বজ্রঝড়। যে ঝড়ে বজ্রপাত হয় এমন ধরনের ঝড় হলো বজ্রঝড়। বাংলাদেশে যেমন কাল বৈশাখীর সময় কি হয়, একটা বজ্রপাত হয়, জোরে জোরে গর্জন করে, তো সেটা আসলে বজ্রঝড়। তো এটা আসলে কিউমুলোনিম্বাস টাইপের একটা ক্লাউড আছে,
ক্লাউডের আপনারা জানেন কতগুলো প্রকার আছে, কিউমুলাস, নিম্বাস, স্ট্যাটাস, সিরাস, এই বিভিন্ন ধরনের আসলে ক্যাটাগরি আছে। তার মধ্যে কিউমুলোনিম্বাস একটা ক্যাটাগরি, এক ধরনের ক্লাউড। এই ক্লাউড যখন ফর্ম করে তখন সেখানে থান্ডার স্টর্ম বা বজ্রঝড় হওয়ার সম্ভাবনা থাকে। থান্ডার স্টর্ম হলে মুষলধারে বৃষ্টি হয়, কখনো কখনো শিলাবৃষ্টিও হয়। হ্যাঁ, এটাতে লাইটনিং হয়, অর্থাৎ বজ্র চমক হয়, এবং থান্ডার, এই বজ্রধ্বনিও এখানে শোনা যায়। তো যাই হোক, এইটা কিছু মাধ্যমে আসলে ফর্ম করে। সেই ফর্ম করার মাধ্যমগুলো আপনারা দেখবেন যে কিভাবে কিভাবে এই ব্যাপারগুলো ফর্ম করে থান্ডার স্টর্মগুলো। এরপরে থান্ডার স্টর্মের ঝুঁকিপূর্ণ এলাকা আসলে কোথায়, তো কতগুলো এলাকা দেখানো হয়েছে যেগুলোতে থান্ডার স্টর্মের ঝুঁকি আছে। আর বাংলাদেশেও এই থান্ডার স্টর্ম না, কিন্তু বাংলাদেশে থান্ডার বোল্ট, অর্থাৎ বিদ্যুৎ যে পড়ে, বজ্রপাত যে হয়, এটা একটা দুর্যোগ ঘোষণা করছে। বজ্রপাতকে, বজ্রঝড় না, বজ্রপাত 13তম দুর্যোগ হিসাবে 2016 সালে থান্ডার বোল্টকে ঘোষণা করা হয়। আর বাংলাদেশে কোন সময় এটা হয়, এটা মার্চ মে মাসে এই থান্ডার স্টর্ম সংগঠিত হয়। আর বাংলাদেশে কালবৈশাখীর সময়, অর্থাৎ প্রি মনসুন থান্ডার স্টর্ম হয়। এই যে কালবৈশাখী যে সময়টা, এই সময়টাতে মনসুন পূর্ব বজ্রঝড় সংগঠিত হয় কালবৈশাখীর সময়ে। এরপরে বলা হচ্ছে যে ইউএসএ তে, ইউএসএর এই ফ্লোরিডা এবং গ্রেট প্লেইন যে এলাকা আছে, এই এলাকাগুলোতে এই থান্ডার স্টর্মটা অনেকটাই ঘটে। তো এখানে গঠনের ধাপ, এটা আমি ডিটেইল বললাম না, আপনারা এটা পড়লেই বুঝতে পারবেন, কঠিন কোনো বিষয় না, কিন্তু সহজে এখানে কিছু আলোচনা করা হয়েছে। আচ্ছা, যাই হোক, এবার থান্ডার স্টর্ম সম্পর্কে কী কী প্রতিরোধমূলক ব্যবস্থা আসলে নেওয়া যায়, এগুলা খুব জটিল কিছু না। আপনাদের অবশ্য বলবে না যে বজ্রপাতে আপনারা নিচের কোনটি করবেন, এই ধরনের প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, যে নিচের কোনটি আপনি করবেন না বজ্রপাতের সময়, তো দিল যে আপনি রাস্তায় থাকলে গাছের নিচে দাঁড়াবেন, তারপরে আপনি কোনো একটা আশ্রয়ের নিচে দাঁড়াবেন, বিদ্যুতের খুঁটির নিচে দাঁড়াবেন। তো আপনাকে কিন্তু জানতে হবে যে কোনটা কোনটা ঝুঁকিপূর্ণ, তাইলে আপনি সহজে বাদ দিতে পারবেন যে কোনটা আপনি বজ্রপাতের সময় করা যাবে না। তারপরে কৃষক জেলেদের জন্য আর্লি ওয়ার্নিং সিস্টেম চালু করতে হবে বজ্রপাত থেকে প্রতিরোধ করতে হলে। আর লাইটনিং প্রোটেকশন পোল, এই টার্মগুলো কিন্তু আমাদের জানা দরকার, যে লাইটনিং প্রোটেকশন পোল কি আছে, বজ্রপাত হইলে কি কি ধরনের আধুনিক যন্ত্রপাতি আছে, এরকম দু একটা নাম কিন্তু আমাদের আসলে জানা দরকার। আমরা জিওগ্রাফার হিসাবে এগুলো আমাদের সাথে অ্যাডজাস্ট্যান্ট হিসাবে, কারণ আমরা এগুলো আসলে পড়ে থাকি, এই হিসাবে আমাদের দু একটা যন্ত্রের নাম কিন্তু আমাদের জানা দরকার, কি 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 যন্ত্র স্থাপন করা হয় এই লাইটনিং প্রোটেকশনের জন্য। এরপরে এখানে একটা তথ্য দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ভুটানকে কেন ল্যান্ড অফ থান্ডার ড্রাগন বলা হয়। আমরা কিন্তু ভুটানকে বজ্রপাতের দেশ হিসেবে জানি, কিন্তু এটা কিন্তু ভুল। ভুটান আসলে বজ্র ড্রাগনের দেশ। ল্যান্ড অফ থান্ডার স্টর্ম নয়, ল্যান্ড অফ থান্ডার ড্রাগন, আমরা এটা ভুল জানি। আর এখানে আরও কিছু তথ্য ভুটান সম্পর্কে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমরা যদিও ভুটানকে ল্যান্ড অফ থান্ডার স্টর্ম বলে জানি, কিন্তু সরকারিভাবে এবং ঐতিহাসিকভাবে ল্যান্ড অফ থান্ডার ড্রাগন আসলে ভুটান। তবে ভুটানে থান্ডার স্টর্ম বা থান্ডারবোল্ট মাঝে মধ্যে ভালোই সংগঠিত হয়। তো এই কারণে আমি এটা এখানে উল্লেখ করছি, যেন আপনারা এটা মিক্স আপ না করে ফেলেন। ল্যান্ড অফ থান্ডার ড্রাগন আর ল্যান্ড অফ থান্ডার স্টর্ম দুটি কিন্তু এক বিষয় না। এরপরে যে আলোচনাটা থাকবে সেটা হলো প্রধান জলবায়ুর প্রকার, মেজর ক্লাইমেট টাইপস। আমরা জানি যে ক্লাইমেট কি, ক্লাইমেট আবহাওয়ার একটা দীর্ঘদিনের অবস্থা। তো পৃথিবীকে কতগুলো ক্লাইমেটের জোনে ভাগ করছে, বিভিন্ন ক্লাইমেটকে আলাদা বৈশিষ্ট্য ক্যাটাগরিতে ভাগ করছে। এদের মধ্যে অনেকে ভাগ করছে, থিওডার্টা, কোপেন, অনেকে ভাগ করছে। তার মধ্যে কোপেনেরটা আসলে ওয়াইডলি অ্যাকসেপ্টেড, এবং ইন্টারমিডিয়েট লেভেলের যে বই আছে সেই বইয়ে এই কোপেনেরটাই আসলে আলোচনা করা হয়েছে, কোপেনের ক্লাসিফিকেশন। তো এই কোপেনের ক্লাসিফিকেশনে সে আসলে এই প্রধান 5টা ক্যাটাগরি করছে পুরো পৃথিবীর
যে টেম্পারেচারকে 5টা ক্যাটাগরি করছে, এবং এটা সবচেয়ে বেশি ওয়াইডলি অ্যাকসেপ্টেড কোপেনের এই ক্লাসিফিকেশনটা। তো আর কারা কারা কি ভাগ করছে একটু দেখে আসি। এই যে থর্ন হোয়াইট, এর একটা ডিভিশন আছে। এর ডিভিশন আসলে কৃষির জন্য বেশ উপযোগী, এই থর্ন হোয়াইট যে ডিভিশন করছে। আর থিও আর্থা যে ডিভিশন করছে সেটা হলে উদ্ভিদের যে বৃদ্ধি তার উপর ভিত্তি করে এবং তাপমাত্রার যে তারতম্য হয় তার উপর ভিত্তি করে সে এই ক্লাসিফিকেশনটা করছে। কিন্তু যে যত ক্লাসিফিকেশনই থাকুক, কোপেনের ক্লাসিফিকেশনটা ওয়াইডলি অ্যাকসেপ্টেড, কারণ এটা গ্লোবালি অ্যাপ্লিকেশন খুব সম্ভব, এবং এটাতে রিজিয়ন এবং লোকাল যে ক্লাইমেট সেটাকে আলাদাভাবে চিহ্নিত করা যায়। তো তার যে ক্যাটাগরি, সে 5টা ক্যাটাগরি, মেজর 5টা ক্যাটাগরিতে, প্রত্যেকটাতে আবার সাব ক্যাটাগরি আছে, মেজর 5টা ক্যাটাগরিতে ভাগ করছে। তো তার মধ্যে একটা হলো ট্রপিক্যাল ক্লাইমেট। আমরা জানি যে 0 থেকে 23 ডিগ্রির ভেতরে ট্রপিক্যাল ক্লাইমেট। হ্যাঁ, এখানে টেম্পারেচার সবসময় 18 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে থাকে সারা বছর গড় তাপমাত্রা। আর এখানে রেইনফল আসলে 1500 এর বেশি রেইনফল হয় বছরে। আর এখানে আবার কতগুলো সাব টাইপ আছে। এএফ, এটা হলো রেইন ফরেস্টের সাব টাইপ। এএম মনসুনের সাব টাইপ এএম। আর এডাব্লিউ, এটা সাব, এই এডাব্লিউ এএম এই ব্যাপারটা কি, এটা সামনের স্লাইডগুলোতে জানা যাবে। তারপর এটা সাভানা, এই কতগুলো সাব টাইপ আছে আসলে এই ট্রপিক্যাল ক্লাইমেটের। এরপরে তার বি ক্যাটাগরি আছে ড্রাই ক্লাইমেট, যেটা অবস্থিত 15 ডিগ্রি থেকে 30 ডিগ্রি ল্যাটিটিউডের মধ্যে। সেখানে 500 এর কম বৃষ্টিপাত হয়, নগণ্য বৃষ্টিপাত। হ্যাঁ, সেখানে আবার কতগুলো সাব টাইপ আছে। এরপরে এই টেম্পারেট বা নাতিশীতোষ্ণ একটা এলাকা আছে যেখানে মাইল্ড ক্লাইমেট বলা হয়, সেটা কত ডিগ্রি থেকে কত ডিগ্রি এখানে বলে দেওয়া হচ্ছে যে 30 ডিগ্রি থেকে 50 ডিগ্রির ভেতরে থাকে। সেই জায়গায় আবার কতগুলো সাব ক্যাটাগরি আছে। এরপরে কন্টিনেন্টাল ক্লাইমেটের কথা সে বলতেছে কোপেন, সেখানে কতগুলো সাব ক্যাটাগরি আছে। অর্থাৎ ওই যে অক্ষাংশ অনুযায়ী কিন্তু কতগুলো ভাগ করা হয়েছিল, তাই না? তারপরে পোলার আছে। আর এর বাইরে, অর্থাৎ সে বলার চেষ্টা করতেছে মেজর যে 5টা ক্যাটাগরি, একটা ইকুয়েটরের আশেপাশে, একটা হলো তার উপরে ওই সাবট্রপিক্যাল এলাকায়, আরেকটা হলো তার উপরে অর্থাৎ যেখানে নাতিশীতোষ্ণ এলাকা সেই জায়গাটা, আর একটা পোলার। এর বাইরে অক্ষাংশ ছাড়া আরেকটা ক্যাটাগরিতে ভাগ করছে, সেটা হলো কন্টিনেন্টাল ক্লাইমেট, অর্থাৎ মহাদেশীয় যে জলবায়ু। আমার মহাদেশীয় জলবায়ু আর সাগর কিন্তু ডিফারেন্ট একটা বিষয়, আমরা জানি। তো কন্টিনেন্ট বা মহাদেশের ভেতরে বা স্থলের ভেতরে কিন্তু আলাদা ধরনের ওয়েদার বিরাজ করে। আমরা জানি যে আমাদের, যদি আমরা পৃথিবীর মানচিত্রের দিকে তাকাই, দেখব যে দক্ষিণ গোলার্ধে বেশিরভাগ আসলে জল, আর উত্তর গোলার্ধে কিন্তু কন্টিনেন্ট, স্থলভাগ কিন্তু মেজরিটি বেশি, মানে তুলনামূলকভাবে বেশি কন্টিনেন্ট আসলে উত্তর গোলার্ধে আছে। তো সেইখানে ইনল্যান্ডে কিছু ক্লাইমেট বিরাজ করে, সেইগুলোকে আলাদা ক্যাটাগরিতে দেখানোর চেষ্টা করছে এই কোপেন। আর বাংলাদেশ এই কোপেনের যে ক্যাটাগরি, তার কোনটাতে পড়ছে, বাংলাদেশের অবস্থান বলে দিচ্ছে যে বাংলাদেশ কোথায় আছে। আর সে পড়ছে আসলে সেখানে মনসুন রেইনফল আছে। আগে কতগুলো বৈশিষ্ট্য বর্ণনা করে নিচ্ছে যে বাংলাদেশে কি কি আছে, তারপরে বলা হচ্ছে যে কোপেনের ক্যাটাগরি অনুসারে বাংলাদেশ পড়ছে এই ট্রপিক্যাল মনসুন ক্লাইমেট, অর্থাৎ এএম ক্যাটাগরিতে। ট্রপিক্যাল মনসুন ক্লাইমেটের মধ্যে বাংলাদেশ পড়ছে। তো বাংলাদেশের মেজর ফিচার্সগুলো: হ্যাভি রেইনফল ইন সামারে, হাই হিউমিডিটি, আর্দ্রতা বেশি থাকে, আর একটা ড্রাই সিজন থাকে শর্ট, নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। এখানে কোপেনের যে মূল 5টা ক্যাটাগরি, সে 5টা ক্যাটাগরি এখানে দেখানো হয়েছে, কোথায় কোথায় আলাদা কালার দিয়ে দেখানো হয়েছে। আর এইখানে কোপেনের যে সাব ক্যাটাগরি আছে সেগুলা সহ আসলে একটা পুরো চিত্র দেখানো হয়েছে। এই চিত্র যে মুখস্থ করে ফেলতে হবে ব্যাপারটা তা না, তো একটু একটা ওভারভিউ দেওয়া যেতে পারে। এই কোপেনের ক্লাইমেটের যে ক্যাটাগরাইজ করছে, কোন কোন সময়কাল পর্যন্ত সে তার ধরেছে, কোন সময় পর্যন্ত ভিত্তি ধরে সে আসলে তার ক্যাটাগরি করছে, তার কিছু তথ্য উপাত্ত আছে এখানে। একটু যদি একটা ওভারভিউ করেন বিষয়টাতে, আমার মনে হয় যে একেবারে মুখস্থ করে ফেলতে হবে তা না, তবে একটু একটু ধারণা রাখা যেতে পারে এই বিষয়গুলো থেকে। যাই হোক, এই ছিল হচ্ছে
ক্লাইমেটের বিষয়াদি নিয়ে আলোচনা। এরপরে যে বিষয়ে কথা বলবো সেটা হলো যে হাইড্রোস্ফিয়ার, জলমণ্ডল। আমরা যখন জিওগ্রাফির বিষয়বস্তুগুলো পড়ছিলাম, আমরা কতগুলা বিষয়বস্তু পড়ছিলাম, অ্যাটমসফিয়ার, হাইড্রোস্ফিয়ার, বায়োস্ফিয়ার, তাই না? চারটা বিষয়বস্তু পড়ছিলাম না? অ্যাটমসফিয়ার, হাইড্রোস্ফিয়ার, বায়োস্ফিয়ার, লিথোস্ফিয়ার। অর্থাৎ এই হাইড্রোস্ফিয়ারটা হলো জিওগ্রাফির একটা বিষয়বস্তু, যেটা আসলে জলমণ্ডল, জল যেসব জায়গাগুলোতে আছে পানি, সেই জায়গাগুলো নিয়ে যে শাখাটা আলোচনা করে, যে আলোচিত হয় প্রাকৃতিক ভূগোলের যে সেগমেন্টটাতে, সেটা হলো হাইড্রোস্ফিয়ার বা জলমণ্ডল, হাইড্রোলজি। এই হাইড্রোলজিতে হাইড্রোস্ফিয়ারের বিষয়াদিগুলো আসলে আলোচিত হয়। তো হাইড্রোস্ফিয়ার হলো, এর মধ্যে ক্যাটাগরিতে রয়েছে কে কে, সমুদ্র আছে, নদী আছে, লেক আছে, এবং ভূগর্ভস্থ যে পানি, আন্ডার ওয়াটার, সেটাও আসলে এর সাথে আছে। তারপরে শুধু তাই না, গ্লাসিয়েশন যেগুলা, যে বিভিন্ন গ্লাসিয়ার, আইস শিট আমরা বিভিন্ন আপার ল্যাটিটিউডে দেখতে পাই, সেগুলো এর সাথে ইনক্লুডেড। শুধু তাই না, এর সাথে ওয়াটার ভ্যাপর, আমাদের অ্যাটমসফিয়ারে যে আর্দ্রতা, ওয়াটার ভ্যাপর, এইগুলাও আসলে হাইড্রোস্ফিয়ার জলমণ্ডলের ভেতরে আলোচিত হয়। তো এই হাইড্রোস্ফিয়ারের মধ্যে ওশেনগুলা, এই হাইড্রোস্ফিয়ারের যে আলোচনা, তার 97% কাভার করে, যে পুরো জল তার 97% আসলে ওশেনে রয়েছে, 2% আছে গ্লাসিয়ার এবং আইস ক্যাপে। অর্থাৎ এই গ্লাসিয়ার এবং আইস ক্যাপগুলোও কিন্তু সাগরের ভেতরেই। অর্থাৎ আমাদের যে পৃথিবীর যে পানি, এই পানির আসলে প্রায় 99% আসলে ইসের ভেতরে, সাগরের মধ্যেই আছে। আর বাকি 1% বিভিন্ন নদী, তারপরে আমরা নলকূপ দিয়ে যে পানি উঠাই, লেকের পানি, পুকুর, এইসব পানিতে বাকিটুকুন আছে। অর্থাৎ একটা বড় অংশ, অর্থাৎ মেজরিটি মানে কি, প্রায় সমস্ত অংশই আসলে সাগরের ভেতরে কাভার করে রাখা হয়েছে, সাগরের মধ্যে কাভার করে রাখছে এই জলের যে এলাকা, জলের পুরো এলাকাটা, অর্থাৎ জলমণ্ডল বা হাইড্রোস্ফিয়ারকে। তারপরে একটা কম্পোজিশন, অর্থাৎ একটা কম্পোনেন্ট, হাইড্রোস্ফিয়ারের কি কি উপাদান রয়েছে, সে একটা কম্পোনেন্ট এখানে আলোচনা করা হয়েছে, যে কি কি উপাদান দিয়ে আমাদের পুরো হাইড্রোস্ফিয়ারটা গঠিত। তো যে কথাগুলো বললাম, সেখানে ওশেন আছে, রিভার আছে, লেকসগুলো আছে, গ্রাউন্ড ওয়াটার আছে, ভূগর্ভস্থ পানি যেটা আমরা অ্যাকুইফারের নাম আপনারা শুনছেন কিনা। আমরা পৃথিবীতে বিভিন্ন অ্যাকুইফার থাকে, অর্থাৎ আমরা যে নলকূপ দিয়ে পানি উঠাই ভূপৃষ্ঠের অভ্যন্তরে, বিভিন্ন অ্যাকুইফারে জমা হয় পানি, সেই পানিগুলো আসলে আমরা উঠাই। তো ওই ভূগর্ভস্থ এলাকায় যে সব জায়গাতে পানিটা জমা হয়, সেগুলোকে আসলে অ্যাকুইফার বলা হয়। তো এইগুলো হলো কম্পোনেন্ট। এছাড়াও আরও কয়েকটা কম্পোনেন্ট আছে। আইস গ্লাসিয়ারে, সেখানেও জল থাকে, জলমণ্ডলের আওতাভুক্ত। আর অ্যাটমসফিয়ারিক, ওয়াটার ভ্যাপরে, ক্লাউডে, প্রিসিপিটেশনের সময় যে ব্যাপারগুলো থাকে, সেগুলো, যে পানিগুলো সেখানে থাকে, সেগুলোও আসলে হাইড্রোস্ফিয়ারের আওতাভুক্ত। আর এই হাইড্রোস্ফিয়ার একটা ওয়াটার সাইকেলে একটা বড় ভূমিকা পালন করে। এই অ্যাটমসফিয়ারিক যে ব্যাপার স্যাপারগুলো আছে, সেগুলো ওয়াটার সাইকেলে একটা বড় ভূমিকা পালন করে। কারণ ওই সাগরের জলকে এই নদী, পুকুর, এইসব জায়গায় কে নিয়ে এসে দেয়? এই বিভিন্ন বৃষ্টি এবং ওয়াটার ভ্যাপর, ক্লাউডস, এরাই তো এনে দেয়, তাই না? তো এই জল চক্র বা হাইড্রোলজিক্যাল যে সাইকেল, সেই সাইকেলে এই অ্যাটমসফিয়ারিক যে ওয়াটার, তার একটা বড় ভূমিকা আছে, একটা প্রাঞ্জল একটা ভূমিকা সেখানে আছে। এরপরে বলা হচ্ছে যে এই ওয়াটার বা হাইড্রোলজিক্যাল সাইকেল সম্পর্কে বলা হচ্ছে, এটা একটা কন্টিনিউয়াস মুভমেন্ট অফ ওয়াটার বিটুইন ওশেনস অ্যান্ড অ্যাটমসফিয়ার। ওশেন থেকে অ্যাটমসফিয়ারের ভেতরে এবং আবার ওশেনে ফেরত যাওয়া, এই যে একটা চক্র, এই পুরো চক্রটা আসলে ওয়াটার সাইকেল। তো ওয়াটার সাইকেলের যে প্রসেস, সে প্রসেসের মধ্যে প্রথমে আছে ইভাপোরেশন, বাষ্পীভবন। আমরা জানি যে সূর্যের তাপে একটা বাষ্পীভবন প্রক্রিয়া চলে অ্যাটমসফিয়ারে, যেটার ফলে আমাদের অ্যাটমসফিয়ারগুলোতে দেখা যায় যে পানি ইভাপোরেট করে মেঘ হয়েছে, এবং সেটা কি হয়, ট্রান্সপোর্টেশন হয়।
মেঘ হয়ে সেটা ট্রান্সপোর্ট করে এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে প্রবাহিত হয়, ওই সাগরের পানিকে আমাদের স্থলে নিয়ে আসে এই ইভাপোরেশন প্রক্রিয়ায়। আর কি হয়, ইভাপোরেট করে বাষ্পীভবন হয়, তারপরে ট্রান্সপিরেশন হয়, অর্থাৎ শুধুমাত্র যে এই সাগর থেকেই পানি ওঠে তা না, আমরা যে উদ্ভিদগুলোও যে তারাও কি করে, তারাও বিভিন্নভাবে বাষ্পীভবনে আসলে সহায়তা করে। সে যখন মাটির নিচ থেকে তার শেকড় দিয়ে যখন পানি উঠায়, সেই পানিকে আবার সে অ্যাটমসফিয়ারেও কিছু কিছু ছেড়ে দেয়। তো এই ব্যাপারটা ঘটে। এরপরে কনডেনসেশন হয়, অর্থাৎ ঘন হয়, সংঘনন হয়। এই ওয়াটার ভ্যাপরগুলো, এই যে গাছ এবং সূর্য যারা অবদান রাখলো ওয়াটার ভ্যাপর তৈরি করার, তারা আবার কি করলো, তারা এইটাকে যখন অ্যাটমসফিয়ারে ছেড়ে দিল, অ্যাটমসফিয়ারে কনডেনসেশন হয়ে ঘনীভবন হয়ে কি হলো, ক্লাউড তৈরি করলো। সেই ক্লাউড থেকে প্রিসিপিটেশন হলো, অর্থাৎ বৃষ্টি হলো। এরপরে কি হলো, সেই বৃষ্টি ভূগর্ভে প্রবেশ করলো, তাই না, ইনফিল্ট্রেশন হলো আর গ্রাউন্ড ওয়াটার ফ্লো হলো। ইনফিল্ট্রেশন যখন মাটির নিচে গেল, তখন একটা গ্রাউন্ড ওয়াটার মাটির নিচে একটা চলে গেল ইনফিল্ট্রেশন হয়ে, আর একটা গ্রাউন্ড ওয়াটার অর্থাৎ মাটিতে যে পানি জমা হলো নদী বা বিভিন্ন জায়গায়, সেটাও কি করলো, সেটাও কিন্তু বিভিন্নভাবে ফ্লো হলো, এক জায়গা থেকে আরেক জায়গায় সে চলাচল করলো। এবং এই রান অফ হয়, রিভারের মাধ্যমে রান অফ হয়ে ব্যাক টু দ্য ওশেন, ওশেনে আবার ফেরত চলে আসে। অর্থাৎ সহজ করে যদি বলি, সাগর এবং গাছগাছালির মাধ্যমে পানি ইভাপোরেট হয়, সেই পানি কনডেনসেশন হয়ে মেঘ হয়, মেঘ থেকে বৃষ্টি হয়, সেই বৃষ্টির পানি রান অফ হয়, কিছু গ্রাউন্ডে মাটির নিচে চলে যায়, মাটির নিচে চলে যায়, আবার কিছু রান অফ হয়ে সাগরে এসে পতিত হয়। এই যে একটা সাইকেল, এই সাইকেলটাই হচ্ছে পানিচক্র। এখন প্রশ্ন হতে পারে যে এই যে ভালো কথা, আমি মেনে নিলাম যে গ্রাউন্ড হইছে, অর্থাৎ গ্রাউন্ডে যে পানিগুলো চলে গেছে সেই পানিগুলো কি হচ্ছে, সেই পানিগুলো তো সাগরে ফেরত আসতেছে না। আসলে ব্যাপারটা সেরকম না। ওই যে গ্রাউন্ডের যে পানিগুলো গেছে, সেটাই তো কোনো না কোনোভাবে গাছ সংগ্রহ করতেছে, তাই না, সংগ্রহ করে সে আবার বাষ্পীভবন করে আবার কিন্তু উপরে উঠাই দিচ্ছে, সেখান থেকেও তো রান আউট হয়ে আসলে সাগরে ফিরে যাওয়ার চান্স থাকে। তো এইভাবে করে পুরো একটা চক্র তৈরি হয়, যে সাগর থেকে এসে আবার সাগরে ফিরে যাওয়ার যে চক্র, সেটা হলো ওয়াটার সাইকেল। শুধু যে সাগর থেকেই আসবে তা না, নদী পুকুর থেকেও বাষ্পীভবনের মাধ্যমে পানি উঠতে পারে, তবে মেজরিটি যেহেতু সাগর থেকে ওঠে, এই জন্য সায়েন্টিস্ট এইভাবে লেখার চেষ্টা করেন যে সাগর থেকে পানি এসে আবার পানি সাগরে ফিরে যাওয়া, এই পুরো চক্রটা হলো ওয়াটার সাইকেল। তো এর ইম্পর্টেন্ট আছে, ইম্পর্টেন্স আমরা ফ্রেশ ওয়াটার সাপ্লাই পাই। আমরা জানি যে যখন বাষ্পীভবন হয়, তখন সাগরের যে নোনা পানি, সেখান থেকেও পরিশুদ্ধ পানি, লবণ ছাড়া পানি আসলে বাষ্পীভবন হয়ে আকাশে যায়, অর্থাৎ আমরা ফ্রেশ ওয়াটার কিন্তু পাই এই বাষ্পীভবনের মাধ্যমে। তারপরে ক্লাইমেটকে রেগুলেট করার জন্য এই ওয়াটার সাইকেলের একটা প্রচ্ছন্ন ভূমিকা আছে, ক্লাইমেটকেও রেগুলেট করে যথারীতি। এরপরে বলা হচ্ছে যে ইকোসিস্টেমকে কিন্তু এই যে হাইড্রোলজিক্যাল সাইকেল একটা বড় রকম করে সাপোর্ট দেয় ইকোসিস্টেমকে, এবং এই হাইড্রোলজিক্যাল সাইকেলের ফলে এত ধরনের বায়োডাইভার্সিটি দেখা যায়, এত ইকোসিস্টেমের একটা বিশাল বড় বিস্তার আসলে দেখা যায় হাইড্রোলজিক্যাল সাইকেলের ফলে। অর্থাৎ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের পরিবেশ এবং প্রতিবেশের জন্য। এরপরে এই হাইড্রোলজিক্যাল সাইকেল নিয়ে আরও কিছু তথ্য এখানে দেওয়া হচ্ছে, যে এই ওয়াটার কনস্ট্যান্টলি মুভস বিটুইন ল্যান্ড, ওয়াটার বডিজ, অ্যাটমসফিয়ার এবং লিভিং বিংস, এনশিওরিং ফ্রেশ ওয়াটার অ্যাভেলেবিলিটি এবং মেইনটেনিং ক্লাইমেট ব্যালেন্স। এই হাইড্রোলজিক্যাল সাইকেল এইভাবে করে আমাদের অবদান রাখতেছে। তো যে কথাগুলো আসলে ইতিমধ্যেই বলা হয়েছে, সেই কথাগুলো স্কলাররা কীভাবে বলতেছে সেটা এখানে একটু তুলে ধরা হয়েছে আর কি। এরপরে মেইন প্রসেসেস অফ হাইড্রোলজিক্যাল সাইকেল। এই হাইড্রোলজিক্যাল সাইকেলের কয়েকটা প্রসেস আছে, যে কথা আগেও বললাম যে কতগুলো প্রসেস আছে, এই প্রসেসগুলো এখানে বিস্তারিত আসলে আলোচনা করা হয়েছে। আপনারা এটাও একটু দেখবেন ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। যাই হোক, এরপরে ইম্পর্টেন্স অফ হাইড্রোলজিক্যাল সাইকেল, সেটা একটু বড় করে এখানে লেখা হয়েছে, আমি আর সে আলোচনায় যাচ্ছি না। এখানে যে বড় করে ওইকে একটু ডিটেইল করে লেখা হয়েছে।
আমি এখন যে বিষয়ে কথা বলবো সেটা হলো ওশেনস। আমাদের যে মহাসাগরগুলো আছে সেই মহাসাগরগুলো পৃথিবীর যে সারফেস এরিয়া তার 71%কে ঢেকে রেখেছে ওশেনগুলা। তো এই পৃথিবীর মেজর কি কি ওশেন আছে এটা আমরা সবাই জানি। 5টা বড় মহাসাগর রয়েছে আমাদের। তার সম্পর্কে কতখানি এলাকা, কতখানি এভারেজ ডেপথ কোনটার কি সেইসব এনে বলা হয়েছে। আপনারা এটা একটু দেখে নেবেন। এটা নিয়ে আর নতুন করে আলোচনা করতেছি না। এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে যে দক্ষিণ মহাসাগর ছোট সবচেয়ে নাকি উত্তর মহাসাগর, যেটা উত্তর মহাসাগর আমরা আর্কটিক মহাসাগরকে যেটা বলি, যেটা নর্থ পোলে, সেইটা বেশি ছোট নাকি এই কোনটা দক্ষিণেরটা বেশি ছোট। তো আসলে উপরেরটা বেশি ছোট, এইখানে তার আয়তনও দিয়ে দেওয়া হয়েছে। আপনারা এটা দেখলে বুঝতে পারবেন যে কোনটা ছোট বড়। এটা নিয়ে যেন আপনাদের কোনো কনফিউশন না থাকে, ভালো করে দেখবেন। এখানে যে সব কিছু বলে দেওয়া হয়েছে তা না, এর বাইরেও আরও অনেক বিষয়াদি আছে এবং এইগুলা খুব সুন্দর করে আলোচনা করে দেওয়া হয়েছে। যে আপনাদের ইন্টারমিডিয়েটের যে প্রথম পত্র বই তার সমুদ্র স্রোত, জোয়ার ভাটা এই ধরনের চ্যাপ্টার আছে, সেখানে এই বিষয়গুলো আরও ভালো করে দেওয়া আছে দু একটা। হ্যাঁ, আরও আপনারা সেখানে ভালো করে জানতে পারবেন। এছাড়া ওয়েবসাইটে অনেক কন্টেন্ট পাবেন এইগুলো সম্পর্কে জানা। তবে এইখানে যা দেওয়া হয়েছে এইটুকু কিন্তু বেশ অনেকখানিকে দেওয়া হয়েছে। এইটুকু যদি আপনারা জানেন তাও আমার মনে হয় যে কোয়াইট এনাফ। এখানে যে স্পেশাল ফিচারগুলো যেগুলো আপনারা পড়ার চেষ্টা করবেন যে এখানে স্পেশাল কি কি ফিচার আসলে এখানে রয়েছে। এরপরে বলা হচ্ছে যে এই সাগর হবে সেই জায়গাটায় মহাসাগর হবে যেখানে স্যালিনিটি এভারেজ 3.5%, অর্থাৎ সাগরের পানিতে 3.5% লবণাক্ততা থাকতে হবে মিনিমাম। আর গড় গভীরতা আসলে 3700 মিটার। আমরা জানি যে 1000 মিটারে 1 কিলোমিটার, অর্থাৎ 3.7 কিলোমিটার গভীর হবে এই সাগরের গভীরতা হবে। তারপরে সেখানে টাইড হবে, জোয়ার ভাটা হবে, ওশেনের কারেন্ট থাকবে অবশ্যই, এবং সেটা ওয়ার্ম এবং কোল্ড দুই ধরনের কারেন্ট সেখানে থাকবে এবং সেটা রেগুলেট করবে ক্লাইমেটকে। ক্লাইমেটের উপর একটা বড় ভূমিকা রাখে এই ওশেনগুলো। তারপর মেরিন লাইফ থাকবে ওশেনে। ওশেনের একটা বিস্তর মেরিন লাইফ আছে। আমরা জানি সাগরের নিচে একটা বড়, সাগর নিচে অজানা একটা বড় জায়গা আছে, আমরা এখনো সেখানে পর্যন্ত পৌঁছাতে পারিনি, আমরা সেখানে জানিও না সেই জায়গা সম্পর্কে এখন পর্যন্ত। তো এগুলা হলো একটা সাগরের বৈশিষ্ট্য। এরপরে এই সাগরের কতগুলা গুরুত্ব আছে, সাগরের অর্থনৈতিক কতগুলা গুরুত্ব আছে, এগুলো সাধারণ জ্ঞানের জন্য আপনারা মনে হয় পড়ছেন ইতিমধ্যেই। ব্লু ইকোনমি, হ্যাঁ, কি কি ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড সাগরে সংঘটিত হতে পারে এই বিষয়গুলো আমার ধারণা আপনারা পড়েছেন। এরপরে আমি যেটা বলবো যে আলোচনা, সেটা হলো যে জলবায়ুতেও কিন্তু সাগরের কিছু ভূমিকা রয়েছে। জলবায়ু কেমন হবে, তো সবগুলো আমি বলবো না, আমি বলবো এল নিনো লা নিনার কথা। এই এল নিনা লা নিনা কিন্তু সরাসরি আসলে আপনাদের সিলেবাসে নাই, কিন্তু এই অংশটা গুরুত্বপূর্ণ বিবেচনায় আমি এই অংশটা আলোচনার ভিতর রাখছি। সরাসরি কিন্তু এই কিওয়ার্ডগুলো আসলে ব্যবহার করা হয়নি আপনাদের সিলেবাসে, কিন্তু এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এই দুইটা বিষয় এই কারণে এই আলোচনায় রাখছি। তো এল নিনা আর লা নিনা বিষয় দুইটা কি আমরা একটু জানার চেষ্টা করব। আমরা জানি যে এল নিনো যেটা, সেটাতে কি হয়, একটা বিশাল অঞ্চল ব্যাপারে সাগরের পানি উষ্ণ হয়ে যায় এবং এই উষ্ণ পানি পুরো পৃথিবীর একটা বড় অংশের আবহাওয়াকে আসলে প্রভাবিত করে। আর লা নিনায় কি হয়, এটা অপোজিট বিষয়, সেটা হলো বড় অঞ্চল জুড়ে পানি শীতল হয়ে যায়। সেটারও আসলে একটা ভূমিকা আছে, একটা কিছু অঞ্চলের জলবায়ুর উপরে এই লা নিনার একটা ভূমিকা আছে। তো একটা হলো যে পানি উষ্ণ হয়ে যাওয়া, আর একটা হলো পানি শীতল হয়ে যাওয়া। আরও বিস্তারিত আলোচনা এই সম্পর্কিত আছে। তো এল নিনো কেন সংঘটিত হয়, এল নিনো এটা প্রশান্ত মহাসাগরের ট্রেড উইন্ড, অর্থাৎ যে বাণিজ্য যে বায়ু, সেই বায়ুটা দুর্বল হয়ে যাওয়ার ফলে এই এল নিনোটা সংঘটিত হয়। এটা কিন্তু খুব ভালো করে পড়বেন, মনে রাখবেন কিন্তু যে এল নিনোটা সংঘটিত হয় প্রকৃতপক্ষে
বাণিজ্য বায়ু দুর্বল হয়ে যাওয়ার কারণে। আর গরম জল পূর্ব দিকে দক্ষিণ আমেরিকা চলে আসে, গরম জল দক্ষিণ আমেরিকার দিকে চলে আসে গরম জল ওই ট্রেড উইন্ড দুর্বল হয়ে যাওয়ার কারণে, এবং আপ উইলিং ঘটে। এই আপ উইলিং কি জিনিস, এই জিনিসটা নিয়েও আলোচনা আছে। আপ উইলিং কি জিনিস, আমি তারপরেও ছোট করে একটি বলি। আপ উইলিং হলো আমরা যেমন সাগরের পানিকে শুধুমাত্র হরাইজন্টালি যাইতে দেখি, তাই না, এদিক থেকে এদিকে এরকম করে করে হরাইজন্টালি যাচ্ছে, কিন্তু সাগরের পানি কিন্তু শুধু হরাইজন্টালি মুভ করে না, সে কিন্তু উপর নিচেও মুভ করে। অর্থাৎ এই যদি সাগর হয়, এই সাগরের পানিগুলোর অবস্থা ও উপর নিচেও মুভ করে। তো যখন এই নিচের পানি উপরে উঠে আসে, অর্থাৎ নিচের দিকে যে পুষ্টি সমৃদ্ধ পানি উপরের দিকে উঠে আসে, নিচের দিকে যে মাছের খাদ্য সমৃদ্ধ পানি এই উপরের দিকে উঠে আসাকে বলে আপ উইলিং। হ্যাঁ, তারপরে আবার বলতেছে যে ট্রেড উইন্ডস, এই লা নিনা কিভাবে সংঘটিত হয়। লা নিনা ট্রেড উইন্ড যখন শক্তিশালী হয়ে যায়, অর্থাৎ ট্রেড উইন্ড যখন গরম হয়ে যায়, এই আমাদের যে এই ট্রেড উইন্ড যখন গরম হয়ে যায় তখন কি হয়, ট্রেড উইন্ড যখন দুর্বল হয়ে যায়, আমি গরম হয়ে যায় সরি ভুলে বলতেছি, ট্রেড উইন্ড যখন দুর্বল হয়ে যায় সেই অবস্থাতে আসলে এল নিনো তৈরি হয়। আর ট্রেড উইন্ড যখন শক্তিশালী হয় সে অবস্থাটায় লা নিনা হয়। এখানেও আপ উইলিং হয়। এই আপ উইলিং এর ফলে মাছের উৎপাদন বৃদ্ধি পায়। তাহলে আপ উইলিং এর ফলে মাছের উৎপাদন কোথায় বৃদ্ধি পায়, লা নিনাতে আপ উইলিং এর ফলে বৃদ্ধি পায়। আর এল নিনোতে আপ উইলিং এর ফলে আসলে পুষ্টি কমে যায়, সেখানে মাছের উৎপাদন কমে যায়। এই হলো দুইটি বিষয়। যাই হোক, এই আবহাওয়ার যে ঘটনা, এই ঘটনা কোথায় কোথায় ঘটে সেইখানের একটা তালিকা দেওয়া হয়েছে যে কোথায় কোথায় কি ধরনের ঘটনা ঘটে আবহাওয়ার, এবং বাংলাদেশে কি প্রভাব পড়ে একটা তালিকা দেওয়া হয়েছে। এটার কিন্তু আপনারা মনোযোগ দিয়ে পড়বেন, যেখানে কি কি ধরনের ঘটনা ঘটে আপ উইলিং এর ক্ষেত্রে। আর এল নিনোর ফ্রিকোয়েন্সিটা 2 থেকে 7 বছর এর একটা ইন্টারভালে হয়, এটা 2 বছর থেকে 7 বছরের ইন্টারভালে হয়। আর লা নিনো ঘটে সাধারণত এল নিনোর পরে লা নিনো সংঘটিত হয়, মাঝে মাঝে নাও হতে পারে, তবে সাধারণত এল নিনোর পরে একটা লা নিনা একটা সেশন আসলে কাজ করে। তো এইখানে এল নিনা লা নিনা সম্পর্কে আরও কিছু তথ্য দেওয়া হচ্ছে যে কোন এলাকাগুলোতে কি হয়। এই যে দেখা যাচ্ছে যে এই অস্ট্রেলিয়ার এই অঞ্চলগুলোতে লা নিনার ক্ষেত্রে এই অঞ্চলগুলোতে প্রভাব বিস্তার করে। আর এল নিনো এই যে এটা আমেরিকা, তো আমেরিকার এই জায়গাগুলোতে প্রভাব বিস্তার করে। আর লা নিনা এই যে অস্ট্রেলিয়ার এই সব জায়গাগুলোতে প্রভাব বিস্তার করে। এই যে আরও কিছু চিত্র দেওয়া হয়েছে, আর একটা চিত্র দেওয়া হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে এই যে ট্রেড উইন্ড কিভাবে করে ট্রেড উইন্ড শক্তিশালী এবং দুর্বল হওয়ার কারণে কিভাবে এল নিনো এবং লা নিনো সংঘটিত হয় সেটার এখানে একটা বিষয় দিয়ে দেওয়া হয়েছে। তো এর কিছু গুরুত্ব আছে। এল নিনো লা নিনোর এখানে মনসুনকে প্রভাবিত করে, বিভিন্ন ধরনের হারিকেন তৈরি হয় এবং শক্তিশালী সাইক্লোন তৈরি হয় এল নিনো লা নিনো এগুলোর প্রভাবে। আর একই সাথে কৃষি, মৎস্য, পানি সম্পদে প্রভাব ফেলে এল নিনো লা নিনোর যে সময়গুলো, এই সময়তে কৃষি, স্বাস্থ্য, মৎস্য এই বিষয়গুলোর উপরে প্রভাব বিস্তার করে। আর জলবায়ুর পূর্বাভাস দানেও এল নিনো লা নিনো সম্পর্কে জানা গুরুত্ববহ। এইগুলার ফলে একটা এল নিনো হলে জলবায়ুর পূর্বাভাস দেওয়ার সুযোগ তৈরি হয় যে সামনে এই ব্যাপারগুলো ঘটতে পারে। এইসব বিভিন্ন কারণে এল নিনো লা নিনো আসলে গুরুত্বপূর্ণ, এবং তার কিছু প্রভাবও আছে, সেটা অনেক ক্ষতিও নিয়ে আসে আসলে। এখানে আরেকটা জিনিস রাখা হয়েছে, আপনাদের ওশেন সম্পর্কে বলছি, কিন্তু আরেকটা টার্ম আছে ইংরেজিতে সি বা সাগর, অর্থাৎ সমুদ্র, মহাসাগর আর সাগর, তাই না। এই দুইটার মধ্যে আসলে পার্থক্য কি? তো মহাসাগর এবং সাগরের বিভিন্ন পার্থক্য আছে, আয়তনে পার্থক্য আছে, ডেপথে পার্থক্য আছে।
লবণাক্ততায় পার্থক্য আছে, কানেকশনস বলে একটা ব্যাপার আছে, এই বিষয়টা আমি বলবো। কানেকশন হচ্ছে যে আহ, এই যে ওশেনগুলাতে আসলে গ্লোবাল কানেকশন থাকে। ওশেনগুলা এক একটা মহাদেশ, তার এক পাশে এক একটা মহাদেশ থাকে। যেমন অ্যান্টার্কটিকা, অ্যান্টার্কটিকা বলতেছে, আটলান্টিক যে মহাসাগর, তার এক পাশে আফ্রিকা, ইউরোপ, আর এক পাশে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। অর্থাৎ এগুলো কি কানেক্ট করছে কাদেরকে? বড় বড় মহাদেশকে কানেক্ট করছে। পক্ষান্তরে সি বা সাগরের বিষয় কিন্তু আলাদা। সে মহাদেশকে সবসময় কানেক্ট করে না, সে হয়তো কয়েকটা দেশকে কানেক্ট করতে পারে ম্যাক্সিমাম। তো এইগুলো আসলে কিছু ব্যাপার আছে। তবে মোদ্দা কথা হলো, আমি যেটা বুঝি এক কথায়, সেটা হলো যে ওশেন এবং সি বা সাগরে আসলে নদীর প্রভাব থাকে। ওশেন অনেক বড়, তো সেখানে নদীর প্রভাব বেশি একটা কাজ করে না। যেমন এই যে বঙ্গোপসাগরে এত বড় একটা মেঘনা নদী যে পড়ছে, তাই না? তো সেই মেঘনা নদী কিন্তু ওই যে সাগর সংলগ্ন যেখানে যে পড়ছে, সেই সাগর সংলগ্ন এলাকায় কিন্তু ওইখানে লবণাক্ততার উপর প্রভাব বিস্তার করছে। তো একটা নদীর বা স্থলের একটা প্রভাব থাকে সাগরে, কিন্তু ওশেন বা মহাসাগর এত বড় যে এই প্রভাবটা খুবই নগণ্য, অর্থাৎ নেগলিজেবল, দেখাই যায় না। কিন্তু সাগরগুলোতে এই প্রভাবটা দৃশ্যমান হয়। তো এইভাবে ওশেন বা মহাসাগর এবং সাগরের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। এরপরে এখান থেকে কি ধরনের প্রশ্ন হইতে পারে তার কিছু নমুনা দেওয়া হচ্ছে। কোনো ঘটনা পূর্ব প্রশান্ত মহাসাগরে সমুদ্র স্রোত আপউইলিং কে দুর্বল করে। সমুদ্র স্রোতকে দুর্বল করে কে? এল নিনো। আর আরেকটা কথা বলা হচ্ছে যে সমুদ্রের গড় লবণাক্ততা। একটা সমুদ্র হইতে হলে তার গড় লবণাক্ততা থাকবে 3.5% গড় লবণাক্ততা থাকতে হবে। তো এই ধরনের প্রশ্ন কিন্তু সামনের পরীক্ষাগুলোতে থাকবে, আপনারা একটু প্রস্তুতি নেন। এরপরে আর যেটা আছে আজকে আলোচনায়, সেটা হলো ওশেন ফ্লোর। আমাদের যে সাগর, মহাসাগর, তার ফ্লোরটা আসলে কেমন, সেই সম্পর্কিত আজকের আলোচনায় থাকবে। এখন সেই আলোচনাটা করব যে ওশেন ফ্লোরগুলো আসলে কেমন। তো ওশেন ফ্লোর আসলে কয়েকটা সেগমেন্ট আছে। ওশেনের ফ্লোরে কন্টিনেন্টাল শেলফ থাকে, আমরা মহিসোপান বলে জানি, কন্টিনেন্টাল স্লোপ যার নাম হইল মহিঢাল। এখানে যাই থাকুক মহাদেশীয় ঢাল, আপনারা যা জানেন সেটাই ব্যবহার করতে পারবেন। আধুনিক সময় আসলে এইভাবে করে লেখে মহাদেশীয় ঢাল, মহাদেশীয় প্রান্তরেখা। আগে এক সময় আমরা মহিসোপান, মহিঢাল এগুলা পড়ছি, কন্টিনেন্টাল সেলফ আর কন্টিনেন্টাল স্লোপ। তারপরে অ্যাবিজাল প্লেইন, অর্থাৎ গভীর সাগরের সমভূমি কিছু থাকে। সামনে একটা চিত্র আসতেছে, আরো স্পষ্ট করে বুঝতে পারবেন আপনারা। তো এইখানের যে আমি সব কিছু কিন্তু আলোচনা করতেছি না, এই যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, তথ্যগুলো, এগুলা কিন্তু আপনারা দেখবেন। আমি শুধু যে গুরুত্বপূর্ণ অংশগুলো আলোচনা করে যাচ্ছি। তারপরে ওশেনিক ট্রেন্স থাকে, অর্থাৎ মহাসাগরীয় খাত কিছু থাকে। তো এইখানে এখন যদি উদাহরণ দিই, চিত্র থেকে বুঝতে পারবেন। এটা হলো মহিষোপান, যেটা 1 ডিগ্রি কোণে সাগরের দিকে নিমজ্জিত থাকে, আমরা জানি। হ্যাঁ, তো সেটা আসলে 75 কিলোমিটার পর্যন্ত ওয়াইড হতে পারে এই মহিষোপানটা। তারপরে মহিঢাল, যেটা অনেক খারাপভাবে সাগরের দিকে নেমে যায়। আর এই যে সাগরের মাঝখানে একটা সমভূমি টাইপের হয়েছে গভীর সাগরে, এটা হলো অ্যাবিজাল প্লেইন, গভীর সাগরের সমভূমি। আর এই যে ওশেনিক ট্রেন্স যেটাকে বলা হচ্ছে গভীর সাগরের খাত, হ্যাঁ, খাত বলা হচ্ছে এই এলাকাগুলোকে। তো এরকম ওশেনের কতগুলা ক্যাটাগরি রয়েছে এই ওশেনের তলদেশে। তো এই কতগুলো ক্যাটাগরি আপনারা ডিটেল পড়বেন, এখানে কি কি ধরনের ক্যাটাগরি রয়েছে ওশেনের, ওশেন ফ্লোরের। আর এর সাথে যেটা এখানে ক্লাসে বলা হলো না, কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই এর সাথে এই যে ওশেনের ফ্লোর সম্পর্কে তো জানবেন, তার সাথে অবশ্যই এই আমাদের বঙ্গোপসাগরের সমুদ্র তলদেশ, তার ভূপ্রকৃতি আপনারা খুব ভালো করে পড়বেন। এই সাগরের তলদেশের সাথে সাথে আমাদের বঙ্গোপসাগরের ভূপ্রকৃতি, এর থেকে কিন্তু প্রশ্ন আসার চান্স আছে। এখন আপনারা এটা কোথায় পাবেন? এটা খুব সুন্দর করে ইন্টারমিডিয়েটের যে প্রথম পত্র বই ভূগোল, সেখানে আসলে দেওয়া আছে এই
সাগরের তলদেশের ভূপ্রকৃতি, তার সাথে খুব বিস্তারিতভাবে এই বঙ্গোপসাগরের তলদেশের ভূপ্রকৃতি আসলে সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তা আপনারা ওখান থেকে দেখবেন। এরপরে এই ওই যে যে চিত্র যে দেখাইলাম, সেই চিত্রর সাথে সাথে এই সাগরের যে কতগুলা তলদেশের যে ভূপ্রকৃতি, সেই ভূপ্রকৃতি সম্পর্কিত আরও কিছু তথ্য উপাত্ত এখানে চার্টে দেওয়া হয়েছে। আপনারা এটাও খুব ভালো করে খেয়াল করবেন। তো এখানে আরও দুইটা প্রশ্ন রাখা হয়েছে যে পৃথিবীর সবচেয়ে গভীর স্থান কোথায়। আমরা ম্যারিয়ানা ট্রেঞ্চের নাম শুনেছি, হ্যাঁ, তো এটা যদি জানি এটা কিন্তু আমরা উত্তর করতে পারবো। আবার বলা হচ্ছে কোন সাগরের আংশিকভাবে স্থল দ্বারা ঘেরা এবং সমুদ্রের সাথে যুক্ত। আপনারা দেখেন সবগুলো পড়েন, এখানেই আসলে আসল ট্রিক। এই প্রশ্ন হয়তো পড়েই সবাই পেরে ফেলেন মুখস্থ করে, কিন্তু এইটা পারতে হলে আপনার কিন্তু ম্যাপ, সাগর, মহাসাগর এগুলো সম্পর্কে একটা বিস্তর আইডিয়া থাকতে হবে। তো কোন সাগর আংশিকভাবে স্থল দিয়ে ঘেরা, তো আমরা জানি যে ভূমধ্য সাগর যেটা, সেটা আংশিকভাবে স্থল দিয়ে ঘেরা। এটা পারার জন্য কিন্তু আপনাকে এই সাগর মহাসাগর সম্পর্কে একটু বিস্তারিত জ্ঞান থাকতে হবে। অর্থাৎ আমি বরাবরই বলতেছি যে আপনাদের দুই ক্যাটাগরির প্রশ্ন হয়। এক ক্যাটাগরির প্রশ্নতে থাকে শুধু আন্ডারস্ট্যান্ডিং লেভেলের, আপনি বুঝে উত্তর করতে হবে, আর একটা মুখস্থ করে আপনাকে উত্তর করতে হবে। তো এইখানে যে আগাই যাবে আন্ডারস্ট্যান্ডিং লেভেলে, সে আসলে প্রকৃতপক্ষে আমার মনে হয় যে আগাই যাবে। কারণ যে আন্ডারস্ট্যান্ডিং করতে পারবে সে ওই পড়ে আসছে, সে ওই মুখস্থ করে যেগুলো পারা যায় সেগুলো পড়ে আসছে। আর যে মুখস্থ করে কিছু পারবে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং নেবে না, সে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং লেভেলের প্রশ্নগুলো উত্তর করতে তার জন্য কঠিন হয়ে যাবে। আরেকটা বলা হচ্ছে যে থান্ডারস্টর্ম গঠনের জন্য কী প্রয়োজন। থান্ডারস্টর্ম গঠনের জন্য এই বিষয়গুলো আসলে লাগে। একটা ময়েস্ট এয়ার লাগে, আকাশের দিকে উঠা লাগে, আর আনস্টেবল এয়ার লাগে। এই তিন ধরনের জিনিস যদি উপস্থিত থাকে তাহলে আসলে থান্ডারস্টর্ম ফর্ম করা সম্ভবপর। এরপরে আজকে সবার শেষে যে জেট স্ট্রিম নিয়ে বলছিলাম, যে জেট স্ট্রিম আসলে সরাসরি নাই, কিন্তু জেট স্ট্রিমটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। জেট স্ট্রিমটার আলোচনাটা এই জন্য শেষে রাখছি। জেট স্ট্রিমটা হলো ওই যে আমরা কতগুলো সেল পড়ছিলাম না, যেখানে বাতাস উঠে আবার নিচে নেমে এসে আবার এভাবে উঠে একটা চক্র তৈরি করছে কতগুলো সেল। তো ইকুয়েটরের কাছাকাছি যে সেল, তার নাম হলো হার্ডলি সেল। এই যে সেলগুলো পড়ছিলাম, এই সেই সেলগুলার যে সেলগুলা যেখানে আসলে মিলিত হয়েছে এই সব জায়গাগুলোতে কতগুলো জেট স্ট্রিম। স্ট্রিম মানে আমরা জানি যে নদী, তাই না? তো জেটের মতো যে স্ট্রিম খুব দ্রুত বেগে আমাদের আকাশ দিয়ে, অর্থাৎ ভূমি থেকে প্রায় 10 কিলোমিটার উপরে, আমাদের যে ভূমি থেকে প্রায় 9.5 থেকে 10 কিলোমিটার উপরে একটা বাতাসের নদী প্রবাহিত হয় খুব তীব্র গতিতে, প্রায় 100 কিলোমিটার গতিতে প্রবাহিত হয়। ওগুলোকে জেট স্ট্রিম বলা হয়। তো আমাদের এই পৃথিবীতে 5টা আসলে জেট স্ট্রিম আছে। এবং এই জেট স্ট্রিমগুলো এই সংযোগ স্থলে বেসিক্যালি থাকে। তো তার মধ্যে পোলার জেট স্ট্রিম আছে, সাবট্রপিক্যাল জেট স্ট্রিম আছে। পোলার আছে দুটো, এই একটা দুটো গেল, সাবট্রপিক্যাল দুটো গেল, 4টা। আর মাঝখানে আছে ট্রপিক্যাল ইস্টার্লি জেট স্ট্রিম আছে। এই আরেকটা জেট স্ট্রিম আছে। তো এই মিলায় টোটাল আসলে 5টা, ইন টোটাল 5টা জেট স্ট্রিম আমাদের পৃথিবীতে আছে। তাহলে মোদ্দা কথা হলো জেট স্ট্রিমটা সেই জিনিস, এটা হলো বাতাসের নদী। সে ভূমি থেকে প্রায় 10 কিলোমিটার উপরে, কোনোটা অবশ্য 2-1 কিলোমিটার ভেতরেও থাকতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে বেসিকলি এই ভূমি থেকে 10 কিলোমিটারের উপরে যে বাতাসের যে নদী প্রবাহিত হয় খুব তীব্র গতিতে, সেগুলোকে জেট স্ট্রিম বলা হয়। এই জেট স্ট্রিমও কিন্তু আমাদের ওয়েদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং এই জেট স্ট্রিমগুলো আসলে অ্যাভয়েড করার চেষ্টা করে আমাদের যে বিমান চালকরা, কারণ ওইখানে বাতাস খুব তীব্র গতিতে যায়, সেখানে বিমান গেলে আসলে ঝামেলার মধ্যে পড়তে পারে। তো এই নিয়ে আরও আপনারা বিস্তারিত পড়বেন, এখানে একটু অল্প অংশ আলোচনা করা হয়েছে একটা আন্ডারস্ট্যান্ডিং দেওয়ার জন্য। এর বাইরেও কিছু তথ্য আপনারা বিভিন্ন সোর্স থেকে পড়ে নিজেদেরকে প্রস্তুত করবেন। তো আজকের আলোচনা কিছু রেফারেন্স এখানে উল্লেখ করা হয়েছে। আর এই ছিল আজকের ক্লাস। সবাইকে ধন্যবাদ।
সবাই ভালো থাকবেন। আশা করছি সবার প্রস্তুতি ভালোই হচ্ছে, বিশেষ করে 47তম বিসিএস, 46তম ভাইবা এবং তার সাথে 49তম যে প্রস্তুতি, সব একসাথে চলতেছে। আপনাদের খুব হার্ড সময় যাচ্ছে আমার ধারণা। এর মাঝেও যতটুকু নিজেদেরকে এগিয়ে নিতে পারেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে ইনশাল্লাহ।